त्रिपुरा प्रदेश कांग्रेस बदल बायलुआ जिजाक मेहेंगा मुक्ता भारत हिने हास्ते हा गोनांगै पेट्रोल डिजेल एलपीजी सीएनजी गोबांमा मानि बेलाय मरक मानातियै खरांथि सालाय मिसिल खालायजाखा ते पाइथागो पुलिस हेडक्वार्टार्स बसकांगो ककनारुखा सुदीप राय बर्मन দিয়ে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করে রাম মন্দির নির্মাণ করে বিভিন্ন মন্দির নির্মাণ করছে কারণ ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনী জেতার একটা মেশিন মাত্র এটা পার্টি না এটা কর্পোরেট সংস্থা বাণিজ্যিক সংস্থা ভারতীয় জনতা পার্টি হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটি স্টেট থেকে আজকে সাইফেনিং হয়ে ড্রেনেজ হয়ে যাচ্ছে কেন্দ্রে বড় বড় ঠিকাদারকে বহিরাজ্যে গুড়িয়ে আনা হচ্ছে যেই ঠিকাদার আমাদের এই রাজ্যে রয়েছে সেম নেচার অফ কাজ করতে সক্ষম তারা কিন্তু না বহিরাজ্য থেকে উড়িয়ে এনে টেন্ডারের সময় এমন সব ক্রেডেনশিয়ালস ঢুকিয়ে দেওয়া হয় যাতে আমাদের রাজ্যের ঠিকাদাররা এতে অংশগ্রহণ করতে না পারেন ডিলিংটা হয়ে যায় ওই রাজ্যের ঠিকাদারদের সাথে উচ্চ দরে যে শিডিউল অফ রেট রয়েছে সেই শিডিউল অফ রেটের থেকে প্রায় 40-50% এবং যে টিএসআর রেট সেই রেটটা বেশি দিয়ে একটা বিশাল কাটমানি এরা নিয়ে নিচ্ছে কাজে এই ওয়েলফেয়ারের টাকা আমাদের আপনার টাকা একটা বিশাল টাকা এই রাজ্য থেকে বহির্রাজ্যে ড্রেনেজ হয়ে যাচ্ছে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিদিন জীবনযাপন করছে একদিকে হচ্ছে স্বৈরাচারী মনোভাব সম্পন্ন একটি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আরেকদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর
অস্বাভাবিকভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং তার সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রিক যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হচ্ছে, এই পরিস্থিতির প্রেক্ষিতে কংগ্রেস, জাতীয় কংগ্রেস বসে থাকতে পারে না। একমাত্র জাতীয় কংগ্রেসই হচ্ছে মানুষের মনোভাবকে সম্মান দিয়ে আন্দোলন সূচি ঠিক করে এবং আজকে দেশ জুড়ে এই পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে, তার প্রেক্ষিতে সারা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। 2014 সালে আপনাদের স্মরণ শক্তিকে আমি একটু ঘাটাতে চাইছি। 2014 সাল, তখন প্রধানমন্ত্রী শুরুর দিক দিয়ে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, নির্বাচনে প্রধানমন্ত্রীর চেহারা নরেন্দ্র মোদী, কি বললেন? अच्छे दिन आएंगे। মন্ডলের কার্যকর্তা রাজ্যের অবস্থা নিয়ে আলোচনা হচ্ছিল, সে আমাকে আস্তে আস্তে বলল, রিটায়ার্ড পুলিশ ডিএসপি নয় বনমালীপুরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করলে মুখ্যমন্ত্রীর নাম আমি বলে দেবো, তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করাবো। বলছে, স্যার আমি মন্ডলের রিটায়ারমেন্টের পরে, আমি তো রিটায়ার্ড ডিএসপি, কিছুদিন আগে মন্ডলে মিটিং রাখা হলো, মুখ্যমন্ত্রী এসে বললেন যে কলেজে নতুন নতুন ছাত্রদের ধরতে হবে, যারা এখন কলেজ থেকে বেরোবে তাদের শুধু খুব একটা বেশি পাত্তা দেবেন না, কারণ এই যে বেরোবে এখন আমাদেরকে চাপ সৃষ্টি করবে, চাকরি দাও, কর্মসংস্থান দাও, চাকরি দাও। নতুন যারা ঢুকলো তাদেরকে তোমরা ব্রেন ওয়াশ করো, তাদের দিয়ে সমস্ত হামলা হুজ্জতি সমস্ত অন্যায় কাজগুলো তাদেরকে দিয়ে করাও, তারা পাশ করতে করতে কমসে কম 3 বছর লাগবে। কাজে 3 বছর ওই সমস্ত ওই যে কলেজের ছাত্রছাত্রীদের তোমরা ইউটিলাইজ করো, ইনজেক্টেবল সিরিঞ্জের মতো ইউজ অ্যান্ড থ্রো। যৌবন, এই যৌবন ছাত্র এবং যৌবনের যুবাদের যৌবনটাকে তারা বিপথে পরিচালিত করছে। বন্ধুরা, আমি ওই সমস্ত বন্ধুদের কাছে করতে পারেন ভারতীয় জনতা পার্টি, কিন্তু আপনিও আমাদের রাজ্যের ছেলে, রাজ্যের সন্তান। কষ্ট হয় যখন আপনাদেরকে কেউ অল্প পয়সা রোজগারের ধান্দা দিয়ে অসামাজিক যে মুহূর্ত আপনাদের পেছনে লেগে যাচ্ছে, একবারও ভাবছেন না, একবারও ভাবছেন না মা বাবার যে বেদনা, মা বাবার যে কষ্ট, আপনারা সেটা ভাবতে পারছেন না, উপলব্ধি করার সুযোগ নেই। কারণ নেশায় যে আপনাদেরকে ডুবিয়ে রেখেছে এই সরকার, এই দল। ভাবা যায় রাজনীতি আমরা করেছি, বিরোধী দলই তো বেশিরভাগ সময়টা কাটালাম। কোনোদিন তো যারা বিরোধী দলের বয়োজ্যেষ্ঠ লোক, আপনি ছাড়া, মাথা হেড করা ছাড়া, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলি সর্বদাই। আর এখন নাতির সমান বয়সী ছেলে, দাদুর সমান বয়সী লোককে মারধর করে, শারীরিকভাবে লাঞ্ছিত করে, নিগৃহীত করে, যা খুশি অসভ্য গালাগাল দেয়, এটাই কি দেখার বাকি ছিল এই রাজ্য? দ্রব্যমূল্য, তখনকার সমাজে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল, যদি সুযোগ পাই সেটা রোধ করব এবং গরিব মেহনতি মানুষের কাছে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ সহ, গ্যাস সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা সব বললে আমি পৌঁছে দেব। अच्छे दिन आएंगे, এই কথাগুলো যখন বলেছিলেন তখন গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 345 টাকার মতো, আর আজকে এই গ্যাসের সিলিন্ডারের দাম আমাদের রাজ্যে প্রায় 1060 টাকা, আমি যদি ভুল না বলে থাকি। পেট্রোল ওই সময় ডক্টর মনমোহন সিং এর সময় সর্বোচ্চ দাম ছিল 62 টাকা, ডিজেল 50 টাকা। আর আজকে
আর সেদিনের ফেরিওয়ালা তার সময়ে পেট্রোলের দাম হচ্ছে প্রায় 109 টাকার মতো আমাদের রাজ্যে, উদয়পুর এবং ধর্মনগরে, আগরতলা, আর 108 টাকা বিভিন্ন জায়গায়। ডিজেল একই অবস্থা, প্রায় দ্বিগুণ, যা ছিল 50 টাকা প্রায় দ্বিগুণ এসে পৌঁছেছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছুর দাম আজকে আকাশ ছোঁয়া গরিব মানুষের নাগালের বাইরে। কথাবার্তা বলেন অক্ষয় কুমারের মতো, আর ওই যে মহিলাটা কি নাম, কঙ্গনা রানাওয়াতের মতো মোদির ভক্ত নন, কাজে লাইনে আনতে হবে। তাকে ফাঁসানো হলো কয়েক গ্রাম যদি ধরে নেই, কয়েক গ্রাম তার সাথে পাচ্ছে পাওয়া গেছে, তার কাছে কিছুই পায়নি। আক্রোশমূলক, এই তো ফ্যাসিস্ট কায়দায় আক্রোশমূলক, তাকে অনেকদিন জেলে থাকতে হয়েছে। নেশা কারবারি, নেশাভোগ ত্রিপুরা করবে। থানার দারোগা বাবুরা রয়েছেন, আপনারা জানেন না, বাইপাসের মধ্যে যখন গাড়ি ট্রান্সফার হয় মাল সামগ্রিক, কোন মন্ত্রী, কোন লেডি মিনিস্টার ফোন করেন, এই এত বড় সাহস তোর, আমার ভাইয়ের গাড়ি ধরেছিস? বলে না? আপনারা তো আমি বেশি আমার কাছে খবরগুলো দেন। এই তো চলছে নেশা কারবারিতে জড়িত ভাজপার প্রথম সারের নেতৃত্ব থেকে একদম নিচুতলা কর্মীরাও পর্যন্ত বলছে নেশামুক্ত ত্রিপুরা গাড়েঙ্গা। এমন কোন গলি আছে, এমন কোন পাড়া আছে যেখানে গোটা কিংবা নেশার সামগ্রিক বিক্রি হয় না, অবাধে মদ্যপান হয় না? উশৃঙ্খলতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে। বলুন পুলিশ বাবুরা, কতটুকু করতে পারেছেন? ইট ইজ এ ডিসগ্রেস ফর ইউ। এটা আপনাদের জন্য অপমানজনক। এই রাজ্যের ছেলে হেতাদের সন্তান আপনারা, যারা অফিসার রয়েছেন, এই রাজ্যের সন্তান তো আপনারা। সমাজটাকে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছেন আপনারা? এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজকে দেশের কৃষ্টি, দেশের সংস্কৃতি আজকে শেষ করে দিচ্ছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। ডিভাইসিভ পলিটিক্স, বিভাজনের রাজনীতিতে ব্যস্ত এরা। দেশ নিয়ে চিন্তা কখন করবে? গরিব মেহনতি মানুষের নিয়ে চিন্তা কখন করবে? ডিভাইসিভ পলিটিক্স, বিভাজনের রাজনীতিতে ব্যস্ত। ধর্মের বিরুদ্ধে ধর্মকে নিয়ে দাও। কে কি খাবে, কে হিজাব পড়লো, কে পড়লো না, লাগিয়ে দাও। নির্বাচন জিততে হবে। তাই তো মুখ্যমন্ত্রী আদিত্য যোগীনাথ বলেন, এ লড়াই তো 80 বনাম 20 का है, 82% হিন্দু ভার্সেস 20% মুসলমান। জাতপাতকে নিয়ে রাজনীতি করে এরা, খিদে নিয়ে রাজনীতি করে, বেকারত্বকে নিয়ে রাজনীতি করে। কি করেছে এরা দেশের জন্য? এই সমস্ত শিক্ষা অধিকারের আইন কংগ্রেসের দেওয়া, স্বাস্থ্যের অধিকারের আইন কংগ্রেস দেওয়া, খাদ্যের অধিকারের আইন কংগ্রেসের দেওয়া, ইউপিএর দেওয়া। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই যে আবাসন যোজনা, কাদের? কংগ্রেসের। ইন্দিরা আবাসন নাম যোজনা নাম ছিল, নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাসন যোজনা। শুধু নাম পাল্টেছে, আর কি করেছে এরা? রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, নাম পাল্টেছে শুধু দীনদয়াল গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা। নাম পাল্টানো ছাড়া কি করেছে? কাজের অধিকার, এমজিএনরেগার মতো আইন পাস করে কাজের অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, তথ্য জানার অধিকার, সব তো কংগ্রেসের দেন। একটা, আমি সাংবাদিক বন্ধুদের, বিজেপি নেতৃত্বের কাছে একটা, এই দেশের সাথে জনকল্যাণমুখী একটা সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির 8 বছর সরকার, নরেন্দ্র মোদী সরকার নিয়েছে। বলুন আপনারা, দেশের মানুষ এতে সমৃদ্ধশালী হয়েছে, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে। একটা প্রকল্পের নাম ঘোষণা করুন আপনারা, বলতে পারবেন না। কারণ এই দেশটা 142টি
মাল্টি বিলিয়নারের জন্য। এই দেশটি 142টি মাল্টি বিলিয়নারের জন্য, যাদের কাছে দেশের 50% অর্থ সম্পদ তারা বহন করে। কি অবস্থা আছে বলুন আপনারা? আগে দেখতাম শাখা সংগঠনের নাম, আমরা কংগ্রেস থেকেই যদি আমরা আসতাম আপনাদের কাছে কোনো সময় কোনো চাঁদা নিয়ে যা দিতেন আমরা খুশি করে নিতাম, আবদার করতাম। আর এখন আমরা অমুক মন্ডল থেকে এসেছি, আমরা অমুক মোর্চা থেকে এসেছি, দিতে হবে, না দিলে মেরে রক্তাক্ত করে দেয়, দোকানপাট ভেঙে চুরমার করে দেয়, ঘুরিয়ে দেওয়া হয় তার বাড়ি ঘর। কি অদ্ভুত একটা পরিস্থিতি। বই মেলাতে এসেছিল একটা পশ্চিমবঙ্গ থেকে এক ভদ্রলোক প্রকাশক, যাওয়ার সময় বলছে আপনাদের রুম সার্ভিস একেবারে বাজে, ভালো না। বিজেপি গুন্ডাদের ডেকে এনে বেদরক মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গতকালকে রাত্রিবেলার ঘটনা। পুলিশ কোথায়? খবরের কাগজে উঠেছে ভয় পাচ্ছে, বহিরাজ্য থেকে এসে মামলা করতে ভয় পাচ্ছে। সুমোটো মামলা নিতে পুলিশ ভুলে গেছে। এই যে কংগ্রেস ভবনের সেদিনের ঘটনা, এখানে পশ্চিম থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, আপনারা সেদিন সাক্ষী ছিলেন। ঘটনাটা কি ঘটেছিল? পূর্ব থানার আন্ডারে আমাদের দিদি আমাদের উপর আক্রমণ সাজানো হলো। মঞ্চের মধ্যে আমরা মশা মাত্র ইট পার্কে নাট্যটা নিয়ে পিস্তল উঁচিয়ে আমাদেরকে দড়ি দেওয়া হলো, মিটিং ভোট করে দেওয়া হলো, আমাদের নামে কেস হলো। এরা বিনা অনুমতিতে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা, হারমাত বাহিনীরা, তারা মিছিল করে এসে কংগ্রেস ভবনের দিকে আক্রমণ চেষ্টা করল। তারপর কি হলো? হামলা পাল্টা হামলা চলতে লাগলো, কেস পাল্টা কেস হলো। উভয় ঘটনায় মামলা নথিভুক্ত করলেন। আমাদের যেই মামলাগুলো যে ধারায় নন ভ্যালিডেবল সেকশনে, এক্সপ্লোসিভ আর্মস অ্যাক্টের সেকশনে আপনারা মামলা নথিভুক্ত করেছেন কেন? যে পাল্টা মামলাগুলো হলো, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে কেন ভ্যালিডেবল সেকশনে মামলা নথিভুক্ত হলো? দুটো মেয়েকে অ্যারেস্ট করেছিলেন, মেয়েরা পেট্রোল বোম মারে, মেয়েরা হামলা করে, আপনারা তাদেরকেও স্পেয়ার করলেন না। অথচ যারা মুখ্য গুন্ডা, যারা মাল্টি বিলিয়নিয়ার এই দেশের, তাদের কাছে দেশের অর্থ সম্পদ, তাদের কাছে বড় বড় লেকচার মারে এরা। বাহার সে কালা ধন মাঙ্গায়েঙ্গে, কোথায় গেল? ফেলে ছেড়ে দিন 15 লক্ষ টাকা টোকে। এই সমস্ত পাট ধান্দার লোক এরা বলবে কালা ধন যা সংখ্যা ছিল সুইস ব্যাংক সব বিভিন্ন ফরেন ব্যাংকে, তার সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গেছে। কোথায়? কোটি কোটি টাকা আজকে ব্যাংকের টাকা ফাঁকি দিয়ে যারা বিজেপির খুব কাছের লোক ছিল, তারা আজকে পগার পার, তাদেরকে আনার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্স টাকা খরচা করা হচ্ছে। बोले 70 साल में कांग्रेस ने क्या किया? अरे 70 साल में तो भाजपा का भी सरकार था, बाकी सरकार भी था। फिलहाल 70 साल में 70 বছরে যে সম্পদ কংগ্রেস তৈরি করে গেছে, তোমরা এই সম্পদগুলো নালায়ক ছেলে, তোমরা এই সম্পদগুলো বিক্রি করে বেড়াচ্ছ। বর্তমানে এয়ারপোর্ট বিক্রি, রেল প্ল্যাটফর্ম বিক্রি, কোর্ট বিক্রি। আরে কোর্ট বলতে মনে পড়ে গেল, বলছে নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত ত্রিপুরা করেগে। আরে ওই যে হাজার হাজার কোটি টাকা আদানির পোর্টে, আদানির যে পোর্টে জাহাজ সহ এত হাজার হাজার কোটি টাকা যে নেশার সামগ্রী ট্রাক নিয়ে ধরা পড়লো, এই ভারতবাসী জানতে চায় কি হলো? আদানির বিরুদ্ধে, ওই পোর্টের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? আর শাহরুখ খানের ছেলে
যে ক্রুইজারে যেহেতু শাহরুখ খান বিজেপিকে পছন্দ করে না, যেহেতু শাহরুখ খান দেশের হাজার হাজার শূন্য পদ বিলুপ্তি ঘটা হচ্ছে, কারণ যে নিয়ম তৈরি করেছেন 1 বছরের বেশি আজকে যদি কেউ রিটায়ারমেন্ট যায়, ঠিক 1 বছর পর্যন্ত এই পদটুকু জীবিত থাকবে। 1 বছরের মধ্যে যদি নিয়োগ না করে ওই ভ্যাকেন্সির এগেনস্টে এই পদটা বিলুপ্তি হয়ে যায়। পরবর্তী সময়ে আবার ফিনান্সের কনকারেন্স নিয়ে এই পদটা আবার জীবিত করতে হয়, অনেক কাঠকড় পড়তে হয়। এমন প্রতি বছর বছর কর্মচারীরা রিটায়ারমেন্টে যাচ্ছে, শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। আর এদিকে কলকারখানা দেখা নেই। একটা টিআইডিসি ইন্ডাস্ট্রি নামে একটা দপ্তর এই রাজ্যে গত 4 বছর কয়েক মাসে একটি ছোট মাঝারি কিংবা বড় শিল্প এই রাজ্যে স্থাপন করতে পারেনি ভারতীয় জনতা পার্টির সরকার। শুধু কি বড় বড় কথা বলে বেড়াচ্ছে। একদিকে যখন দেশের কৃষকরা ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, তাদের জন্য সামান্য ঋণটুকু মুকুব করার মতো সিদ্ধান্ত নিতে পারেন না, যেটা মনমোহন সিং ইউপিতে থাকাকালে নিয়েছিল। দেশের কৃষকদের স্বার্থে প্রায় ৭২,০০০ কোটি টাকার ঋণ, কৃষকদের ঋণ মুকুব করেছিল ডক্টর মনমোহন সিং সরকার। আর আজকে একদিকে যখন কৃষক আত্মহত্যা করি, ২৩,০০০ একজনকে আমরা চাকরি দিয়েছি, তার বক্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য। গত ৩-৪ দিন আগে রাজ্যের তথ্যমন্ত্রী বলছেন যে আনুমানিক ৪,৫০০ রেগুলার স্কেলে চাকরি দিয়েছি। কন্টিনজেন্ট এবং আউটসোর্সিং মিলে সর্বমোট ১১,০০০ থেকে ১১,৫০০ হবে। তাহলে কোন বক্তব্যটা 2020-এ ডিসেম্বরের 4 তারিখ মুখ্যমন্ত্রীর দেওয়া যে 23,০০০ একজনের চাকরি হয়েছে, এই তথ্যটা সঠিক, নাকি সাম্প্রতিক 3-4 দিন আগে তথ্যমন্ত্রীর দেওয়া যে তথ্য সেটা সঠিক? আসল কথা দুটোই বেঠিক। ধারের কাছে, এই সংখ্যার ধারের কাছে নেই। অল্প কিছু চাকরি ওই টেটের মাধ্যমে শিক্ষা দপ্তরে দেওয়া হয়েছে, তাও এখন, এবং অনেক টেট পাস করা ছেলে মেয়েরা বসে রয়েছে যে চাকরি পাচ্ছে না। অথচ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বলছিলেন আমাদের রাজ্যে এত সংখ্যক শূন্য পদ বা 16,০০০ উপর পড়ে রয়েছে, আমরা লোক পাইলে নিয়োগ করার জন্য, কারণ টেট উত্তীর্ণ হতে পারে না। এখন টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছে, টেট 1 টেট 2, কিন্তু তাদেরকে চাকরি সবাইকে একসাথে দিতে পারছে না সরকার, শূন্য পদ থাকা সত্ত্বেও। দর্শকের মতো আর আরেক ভদ্রলোক আবল তাবল করে প্রত্যেকটি দিন আবল তাবল করে দিন কাটাচ্ছে। আমাদের ছাত্র ছাত্রী কলেজ যারা বাইরে পড়াশোনা করেন, যখন ফ্রেশার্স ওয়েলকাম হয়, आप कहाँ से हो भैया, आप कहाँ से हो बहना? बोले मैं तो कलकत्ता से हूँ, मैं तो आसाम से हूँ। त्रिपुरा नाम का नैना केनो? बोले अच्छा, आप उसी प्रदेश से हो जिस समय महाभारत के समय इंटरनेट था, उसी प्रदेश से हो? बोले ताদের के प्रचंड भावे হেনস্থার সম্মুখীন হতে হয়। এই আবল তাবল ভাষা বলে বেড়ায়, স্বপ্নের রঙিন দুনিয়া ভেসে বেড়ায়, মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই, মানুষের কষ্ট দুর্দশা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শিক্ষিত বেকাররা হন্য হন্য ঘুরে একটা কর্মসংস্থান, একটা চাকরির পাওয়ার আশা নিয়ে, কেউ নেই তাদেরকে দেখভাল করা, সান্ত্বনা দেওয়া, তাদের কথাগুলো শোনা। বিভিন্ন মন্ত্রীর কাছে গেলে ধমকে দূর দূর ছিচি করে তাদেরকে বিদায় দেওয়া হয়। শোনার পর্যন্ত মানসিকতা নেই, করার তো দূরের কথা।
এই ত্রিপুরা চলছে বর্তমানে। শুধু উগ্র হিন্দুত্ব মানসিকতা নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে। দেখবেন এই সামনে নির্বাচন আসছে তো, এখন অনেক পার্টিকে বলা হয় ছোটা পার্টি, ইনকা বড়া পার্টি। अरे छोटो पार्टी থেকে তোমরা কেন এত आतंकित हो? अगर वो छोटा पार्टी है, कोई भी छोटा पार्टी है, तो मैं इतना डर क्यों इस छोटे पार्टी से? দেখবেন এখন ত্রিপুরীর ভার্সেস জামাতিয়া, জামাতিয়া ভার্সেস রিয়াং, রিয়াং ভার্সেস টার্লং, টার্লং ভার্সেস 19টি সাব ট্রাইব রয়েছে। এদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে। আমি বলবো জনজাতি ভাই বন্ধুদের কাছে, ভারতীয় জনতা পার্টি কোনোদিন জনজাতিদের স্বার্থ সুরক্ষিত করবে না। কারণ আমি যখন অমিত ভাই শাহজিকে বললাম যে भाई साहब एडीसी को तुरंत वो जो 6 शेड्यूल जो अमेंडमेंट बिल है परिस्थिति के আমাদের বের করে বেরিয়ে আসতে হবে। ভয় পাবেন না। এরা হয়তো ভাবতে পারে যে সবাই সবার বিরুদ্ধে প্রার্থী দিব, আমাদের জয় সুনিশ্চিত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি রাজনীতির একটু বুঝি, আগে বিজেপি একটা সিট আগে জিতে দেখা, খাতাটা খুলে দেখা আগে এই রাজ্যে। এই রাজ্যের মধ্যে তার আগামী নির্বাচন ওয়াশ আউট হবে। এই ওয়াশ আউটের ভয়েই তো আজকে গুন্ডা পাল্লা পুলিশের নিষ্ক্রিয় করে এই গুন্ডা পাল্লা নিয়ে দিচ্ছে। গণতন্ত্রের উপর যারা বিশ্বাস, মানুষের উপর যারা বিশ্বাস হয়েছে তাদের বিরুদ্ধে কংগ্রেস দল একমাত্র এই চরম বিশৃঙ্খল অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দিতে পারে, রাজ্যবাসীকে মুক্তি দিতে পারে। কংগ্রেস এই রাজ্যের মানুষ একটা সময় সবাই তো কংগ্রেসই করত, তাদের ডিএনএ কংগ্রেস। আমার এই মঞ্চ থেকে আহ্বান থাকবে সকলের কাছে, ছেড়ে দিন এই রঙিন স্বপ্ন যে ভাজপা দেখাচ্ছে, কোনোদিন বাস্তবায়িত হবে না। ছেড়ে দিয়ে আসুন, ভয় পাবেন না। ব্যক্তি স্বার্থ ত্যাগ করার চিন্তা ভাবনা করুন। মানুষের স্বার্থে রাজনীতিটা করেছি এতকাল ধরে। মানুষ যেটা চেয়েছে, মানুষের ভাবাবেগকে সম্মান দিয়েই আমরা ভারতীয় জনতা পার্টিতে গেছি। গিয়ে দেখলাম যখন এরা প্রতারক ঠকবাজদের দল সমস্ত কিছু ত্যাগ করে মানুষের সাথে, মানুষের ভাবাবেগকে সম্মান দিয়ে আমরা জাতীয় কংগ্রেসে পুনরায় ফিরে এসেছি। মানুষের স্বপ্ন, মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেগুলো লক্ষ্য করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা, প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে দেওয়া, এর জন্য কংগ্রেস আমাদের আশা। কংগ্রেসে পারে একমাত্র সমস্ত ধর্ম, বর্ণ, জাত পাতের সঙ্গে নিয়ে চলতে। কংগ্রেসই পারে সকল অংশের মানুষের মুখে হাসি ফোটাতে। কংগ্রেসই পারে ভালোবাসার বিনিময়ে যুদ্ধ জিততে। কংগ্রেসই পারে বিশ্বাসের বিনিময়ে যুদ্ধ জিততে। এবং আমাদের অস্ত্র হচ্ছে অহিংসা, আমাদের অস্ত্র হচ্ছে ভালোবাসা, আমাদের অস্ত্র হচ্ছে বিশ্বাস। এই তিনটিকে পুঁজি করে আগামী 2023-এ আমরা এই রাজ্যে ক্ষমতায় আমরা বক্তব্য বলব, মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করার এইটুকু কথা বলে আপনাদের মধ্যে ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ গাড়ি ঘোড়া যে তৈরি করে যে কারখানাগুলো, এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে দারুণভাবে আঘাত আসতে শুরু করেছে। মানুষ গাড়ি কিনতে চাইছে। স্বাভাবিকভাবে মানুষ যখন গাড়ি কিনবে না, তখন ওই হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের দেশের কর্মচারীরা ওই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটে যে কাজ করে তারা স্বাভাবিকভাবে কাজ হারাবে। দেশে আজকে দিন আসার পর ভারতীয় জনতা পার্টির জমানায় প্রায় 4 কোটি দেশবাসী আমাদের চাকরি হারিয়েছে, কর্মসংস্থান হারিয়েছে। স্বপ্ন দেখিয়েছিল প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দেওয়া হবে, কর্মসংস্থানের বন্দোবস্ত করা হবে। এই রাজ্যে বলা হয়েছিল প্রত্যেকটি শূন্য পদ সঠিকভাবে নিয়োগ নীতি মেনে পূরণ করা হবে।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে একটা মিথ্যেকে যখন বলে না তখন এক একজন এক এক রকম তথ্য দেয়। 2020 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলছেন যে 2020 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আমরা এখন পর্যন্ত ডিসেম্বর